অনেক কষ্টে সৌরভী মুখ ফিরাইতে সে আঁচল দিয়ে মুখ ঝাঁপিয়ে ফেলিল। তখন যে তাহার দুই কপল বাহিয়া জল পড়িতেছিল, সে জল সে দেখাইবে কেমন করিয়া? সৌরভীর সঙ্গে তাহার পূর্বের সহজ সম্বন্ধ স্থাপন করিতে রসিকের যথেষ্ট সময় লাগিল। অবশেষে উভয় পক্ষে সন্ধি যখন এতদূর অগ্রসর হইল যে সৌরভী রসিককে পানা নিয়ে দিল, তখন রসিক সেই কাঁথার আবরণ খুলিয়া সেটা আঙিনার উপর ফেলিয়ে দিল। সৌরভীর হৃদয়টি বিস্ময়ে অভিভূত হইয়া গেল। অবশেষে যখন রসিক বলিল, সৈরি, এ কাঁথা তোর জন্যই তৈরি করিয়েছি, এটা আমি তোকেই দিলাম, তখন এত বড় অভাবনীয় দান কোনো মতেই সৌরভী স্বীকার করিয়া লইতে পারিল না। পৃথিবীতে সৌরভী কোনো দুর্লভ জিনিস দাবি করিতে শেখে নাই। গোপাল তাহাকে খুব ধমক দিল। মানুষের মনস্তত্ত্বের সূক্ষ্মতা সম্বন্ধে তাহার কোনো বোধ ছিল না। সে মনে করিল, লোভনীয় জিনিস লইতে লজ্জা একটা নিরবচ্ছিন্ন কপটতা মাত্র। গোপাল নিজেই কাঁথাটা ভাঁজ করিয়া লইয়া ঘরের মধ্যে রাখিয়া আসিল। বিচ্ছেদ মিটমাট হইয়া গেল। এখন হইতে আবার পূর্বতন প্রণালীতে তাহাদের বন্ধুত্বের ইতিহাসের দৈনিক অনুবৃত্তি চলিতে থাকিবে। দুটি বালক বালিকার মন এই আশায় উৎফুল্ল হইয়া উঠিল। সেদিন পাড়ায় তাহার দলের সকল ছেলে মেয়ের সঙ্গে রসিক আগেকার মতোই ভাব করিয়া লইল। কেবল তাহার দাদার ঘরে একবারও প্রবেশ করিল না। যে পৌরা বিধবা তাহাদের বাড়িতে আসিয়া রাঁধিয়া দিয়ে যায়, সে আসিয়া যখন সকালে বংশীকে জিজ্ঞাসা করিল, আজ কি রান্না হইবে? বংশী তখন বিছানায় শুইয়া সে বলিল, আমার শরীর ভালো নাই, আজ আমি কিছু খাইব না, রসিককে ডাকিয়া তুমি খাওয়াইয়া দিও। স্ত্রীলোকটি বলিল, রসিক তাহাকে বলিয়াছে সে আজ বাড়িতে খাইবে না, অন্যত্র বোধ করি তাহার নিমন্ত্রণ আছে। শুনিয়া বংশী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গায়ের কাপড়টায় মাথা পর্যন্ত মরিয়া পাশ ফিরিয়া শুইল। রসিক যেদিন সন্ধ্যার পর গ্রাম ছাড়িয়া সার্কাসের দলের সঙ্গে চলিয়া গেল, সেদিন এমনি করিয়াই কাটিল। শীতের রাত্রি, আকাশের আধখানি চাঁদ উঠিয়াছে। সেদিন হাট সারিয়া সকলেই চলিয়া গিয়েছে। কেবল যাহাদের দূর পাড়ায় বাড়ি, এখনো তাহারা মাঠের পথে কথা কহিতে কহিতে চলিয়েছে। একখানি বোঝাই শূন্য গরুর গাড়িতে গাড়োয়ান র্যাপার মুড়ি দিয়া নিদ্রামগ্ন। গরু দুটি আপন মনে ধীরে ধীরে বিশ্রামশালার দিকে গাড়ি টানিয়া লইয়া চলিয়েছে। গ্রামের গোয়ালঘর হইতে খড় জ্বালানো ধোঁয়া বাইর হই শীত রাত্রে হিম ভারাক্রান্ত হইয়া স্তরে স্তরে বাঁশঝাড়ের মধ্যে আবদ্ধ হইয়া আছে। রসিক যখন প্রান্তরের প্রান্তে গিয়ে পৌঁছিল, যখন অস্ফুট চন্দ্রালোকে তাহাদের গ্রামের ঘন গাছগুলির নীলিমাও আর দেখা যায় না, তখন রসিকের কেমন করিয়া উঠিল। তখনও ফিরিয়ে আসার পথ কঠিন ছিল না, কিন্তু তখনও তাহার হৃদয়ের কঠিনতা যায় নাই। উপার্জন করি না, অথচ দাদার অন্ন খাই, যেমন করিয়া হোক এ লাঞ্ছনা না মুছিয়া, নিজের টাকায় কেনা বাইসাইকেল না চড়িয়া আজন্মকালের এই গ্রামে আর ফিরিয়ে আসা চলিবে না। রসিক এখানকার চন্দনী দহের ঘাট, এখানকার সুখসাগর দিঘি, এখানকার ফাল্গুন মাসে সর্ষে ক্ষেতের গন্ধ, চৈত্র মাসে আমবাগানে মৌমাছির গুঞ্জন ধ্বনি, রহিল এখানকার বন্ধুত্ব, এখানকার আমোদ উৎসব। এখন সম্মুখে অপরিচিত পৃথিবী, অনাত্মীয় সংসার এবং ললাটে অদৃষ্টের লিখন। রসিক একমাত্র তাঁতের কাজেই যত অসুবিধা দেখিয়েছিল, তাহার মনে হইত আর সকল কাজই ইহার চেয়ে ভালো। সে মনে করিয়েছিল, একবার তাহার সংকীর্ণ ঘরের বন্ধন ছেদন করিয়া বাহির হইতে পারিলেই তাহার কোনো ভাবনা নাই। তাই সে ভারী আনন্দে পথে বাহির হইয়াছিল। মাঝখানে যে কোনো বাধা, কোনো কষ্ট, কোনো দীর্ঘ কাল ব্যয় আছে, তাহা তাহার মনেও হইল না। বাহিরে দাঁড়াইয়া দূরের পাহাড়কেও যেমন মনে হয় অনতি দূরে, যেমন মনে হয় আধ ঘন্টার পথ পার হইলেই বুঝি তাহার শিখরে গিয়ে পৌঁছিতে পারা যায়। তাহার গ্রামের বেষ্টনী হইতে বাহির হইবার সময় নিজের ইচ্ছার দুর্লভ সার্থকতাকে রসিকের তেমনি সহজগম্য এবং অত্যন্ত নিকটবর্তী বলিয়া বোধ হইল। কোথায় যাইতেছে রসিক কাহাকেও তাহার কোনো খবর দিল না। একদিন স্বয়ং সে খবর বহন করিয়া আসিবে, এই তাহার পণ রহিল। কাজ করিতে গিয়া দেখিল বেগারের কাজে আদর পাওয়া যায়, এবং সেই আদর সে বরাবর পাইয়াছে। কিন্তু যেখানে গরজের কাজ, সেখানে দয়া মায়া নাই। বেগারের কাজে নিজের ইচ্ছা নামক পদার্থটাকে খুব কষিয়া
দৌড় করানো যায়। সেই ইচ্ছার জোরেই সে কাজে এমন অভাবনীয় নৈপুণ্য জাগিয়ে উঠিয়া মনকে এত উৎসাহিত করিয়া তোলে। কিন্তু বেতনের কাজে এই ইচ্ছা একটা বাধা। এই কাজের তরণীতে অনিশ্চিত ইচ্ছার হাওয়া লাগাইবার জন্য পালের কোনো বন্দোবস্ত নাই। দিন রাত কেবল মজুরের মতো দাঁড় টানা এবং লগি ঠেলা। যখন দর্শকের মতো দেখিয়েছিল তখন রসিক মনে করিয়েছিল সার্কাসে ভারী মজা, কিন্তু ভিতরে যখন প্রবেশ করিল মজা তখন সম্পূর্ণ বাহির হইয়া গিয়েছে। যাহা আমোদের জিনিস যখন তাহা আমোদ দেয় না, তখন তাহার মতো অরুচিকর জিনিস আর কিছুই হইতে পারে না। এই সার্কাসের দলের মধ্যে আবদ্ধ হইয়া রসিকের প্রত্যেক দিনই তাহার পক্ষে একান্ত বিস্বাদ হইয়া উঠিল। সে প্রায় বাড়ির স্বপ্ন দেখে। রাত্রে ঘুম হইতে জাগিয়া অন্ধকারে প্রথমটা রসিক মনে করে সে তাহার দাদার বিছানার কাছে শুইয়া আছে। মুহূর্তকাল পরে চমক ভাঙিয়া দেখে দাদা কাছে নাই। বাড়িতে থাকিতে এক একদিন শীতের রাত্রে ঘুমের ঘোরে সে অনুভব করিত দাদা তাহার শীত করিতেছে মনে করিয়া তাহার গাত্র বস্ত্রের উপর নিজের কাপড়খানা ধীরে ধীরে চাপাইয়া দিতেছে। এখানে পৌষের রাত্রে যখন ঘুমের ঘোরে তাহার শীত শীত করে তখন দাদা তাহার গায়ে ঢাকা দিতে আসিবে মনে করিয়া সে যেন অপেক্ষা করিতে থাকে। দেরি হইতেছে দেখিয়া রাগ হয়। এমন সময় জাগিয়ে উঠে মনে পড়ে দাদা কাছে নাই, এবং সেই সঙ্গে ইহাও মনে হয় যে এই শীতের সময় তাহার গায়ে আপন কাপড়টি টানিয়ে দিতে না পারিয়া আজ রাত্রে শূন্য শয্যার প্রান্তে তাহার দাদার মনে শান্তি নাই। তখনই সেই অর্ধরাত্রে সে মনে করে কাল সকালে উঠিয়েই আমি ঘরে ফিরিয়ে যাইব। কিন্তু ভালো করিয়া জাগিয়ে উঠিয়া আবার সে শক্ত করিয়া প্রতিজ্ঞা করে, মনে মনে আপনাকে বারবার করিয়া জপাইতে থাকে যে আমি 15 টাকা ভর্তি করিয়া বাইসাইকেলে চড়িয়ে বাড়ি ফিরিব, তবে আমি পুরুষ মানুষ, তবে আমার নাম রসিক। একদিন দলের কর্তা তাহাকে তাঁতি বলিয়া বিশ্রী করিয়া গালি দিল। সেই দিন রসিক তাহার সামান্য কয়েকটি কাপড় ঘটি ও থালা বাটি নিজের যে কিছু ঋণ ছিল তাহার পরিবর্তে ফেলিয়ে রাখিয়া সম্পূর্ণ রিক্ত হস্তে বাহির হইয়া চলিয়া গেল। সমস্ত দিন কিছু খাওয়া হয় নাই। সন্ধ্যার সময় যখন নদীর ধারে দেখিল গরুগুলো আরামে চড়িয়ে খাইতেছে, তখন এক প্রকার ঈর্ষার সহিত তাহার মনে হইতে লাগিল পৃথিবী যথার্থ এই পশু পক্ষীদের মা, নিজের হাতে তাহাদের মুখে আহারের গ্রাস তুলিয়ে দেন। আর মানুষ বুঝি তার কোনো সতীনের ছেলে, তাই চারিদিকে এত বড় মাঠ ধু ধু করিতেছে। কোথাও রসিকের জন্য এক মুষ্টি অন্ন নাই। নদীর কিনারায় গিয়ে রসিক অঞ্জলি ভরি খুব খানিকটা জল খাইল। এই নদীটির ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কোনো ভাবনা নাই, কোনো চেষ্টা নাই, ঘর নাই, তবু ঘরের অভাব নাই। সম্মুখে অন্ধকার রাত্রি আসিতেছে, তবু সে নিরুদ্বেগে নিরুদ্দেশের অভিমুখে ছুটিয়ে চলিয়েছে। এই কথা ভাবিতে ভাবিতে রসিক এক দৃষ্টি জলের স্রোতের দিকে চাহিয়ে বসিয়ে রহিল। বোধ করে তাহার মনে হইতেছিল দুর্বহ মানব জন্মটাকে এই বন্ধনহীন নিশ্চিন্ত জলধারার সঙ্গে মিশাইয়া ফেলিতে পারিলে একমাত্র শান্তি। এমন সময় একজন তরুণ যুবক মাথা হইতে একটা বস্তা নামাইয়া তাহার পাশে বসিয়া কোঁচার প্রান্ত হইতে চিড়া খুলিয়া লইয়া ভিজাইয়া খাইবার উদ্যোগ করিল। এই লোকটিকে দেখিয়া রসিকের কিছু নতুন রকমের ঠেকিল। পায়ে জুতা নাই, ধুতির উপর একটা জামা, মাথায় পাগড়ি পরা। দেখিবা মাত্র স্পষ্ট মনে হয় ভদ্রলোকের ছেলে, কিন্তু মোটে মজুরের মতো কেন যে সে এমন করিয়া বস্তা বহিয়া বেড়াইতেছে ইহা সে বুঝিতে পারিল না। দুইজনের আলাপ হইতে দেরি হইল না, এবং রসিক ভিজা চিড়ার যথোচিত পরিমাণে ভাগ লইল। এ ছেলেটি কলিকাতার কলেজের ছাত্র। ছাত্রেরা যে স্বদেশী কাপড়ের দোকান খুলিয়েছে তাহারই জন্য দেশি কাপড় সংগ্রহ করিতে সে এই গ্রামের হাটে আসিয়াছে। নাম সুবোধ, জাতিতে ব্রাহ্মণ। তাহার কোনো সংকোচ নাই, বাধা নাই। সমস্ত দিন হাটে ঘুরিয়ে সন্ধ্যাবেলায় চিড়া ভেজাইয়া খাইতেছে দেখিয়া নিজের সম্বন্ধে রসিকের ভারী একটা লজ্জা বোধ হইল। শুধু তাই না, তাহার মনে হইল যেন মুক্তি পাইলাম। এমন করিয়া খালি পায়ে মজুরের মতো যে মাথায় মোট বহিতে পারা যায় ইহা উপলব্ধি করিয়া জীবনযাত্রার ক্ষেত্র এক মুহূর্তে তাহার সম্মুখে প্রসারিত হইয়া গেল। সে ভাবিতে লাগিল, আজ তো আমার উপবাস করিবার কোনো দরকারই ছিল না।
আমি তো ইচ্ছা করিলেই মোট বহিতে পারিতাম। সুবোধ যখন মোট মাথায় লইতে গেল, রসিক বাধা দিয়ে বলিল, মোট আমি বহিব। সুবোধ তাহাতে নারাজ হইলে রসিক কহিল, আমি তাঁতির ছেলে, আমি আপনার মোট বহিব। আমাকে কলকাতায় লইয়া যান, আমি তাঁতি। আগে হইলে রসিক কথা কখনোই মুখে উচ্চারণ করিতে পারিত না। তাহার বাধা কাটিয়ে গেছে। সুবোধ তো লাফাইয়া উঠিল, বলিল, তুমি তাঁতি? আমি তো তাঁতি খুঁজিতেই বাহির হইয়াছি। আজকাল তাহাদের দর এত বাড়িয়েছে যে কেহই আমাদের তাঁতের স্কুলে শিক্ষকতা করিতে যাইতে রাজি হয় না। রসিক তাঁতের স্কুলের শিক্ষক হইয়া কলিকাতায় আসিল। এতদিন পরে বাসা খরচ বাদে সে সামান্য কিছু জমাইতে পারিল, কিন্তু বাইসাইকেল চক্রের লক্ষ্য ভেদ করিতে এখনো অনেক বিলম্ব আছে। আর বধূর বড়মান্যের তো কথাই নাই। ইতিমধ্যে তাঁতের স্কুলটা গোড়ায় যেমন হঠাৎ জ্বলিয়ে উঠিয়েছিল, তেমনি হঠাৎ নিবিয়ে যাইবার উপক্রম হইল। কমিটির বাবুরা যতক্ষণ কমিটি করিতে থাকেন অতি চমৎকার হয়, কিন্তু কাজ করিতে নামিলেই গণ্ডগোল বাঁধে। তাহারা নানা দিক হইতে, নানা দেশ হইতে, নানা প্রকারের তাঁত আনাইয়া শেষকালে এমন একটা অপরূপ জঞ্জাল বুনিয়ে তুলিলেন যে সমস্ত ব্যাপারটা লইয়া যে কোন আবর্জনা কুণ্ডে ফেলা যাইতে পারে তাহা কমিটির পর কমিটি করিয়াও স্থির করিতে পারিলেন না। রসিকেরা সহ্য হয় না। ঘরে ফিরিবার জন্য তাহার প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়াছে। চোখের সামনে সে কেবলই আপনার গ্রামের নানা ছবি দেখিতেছে। ওদের তুচ্ছ খুঁটিনাটিও উজ্জ্বল হইয়া তাহার মনের সামনে দেখা দিয়ে যাইতেছে। পুরোহিতের আধ পাগলা ছেলেটা, তাহাদের প্রতিবেশীর কপিল বর্ণের বাছুরটা, নদীর পথে যাইতে রাস্তার দক্ষিণ ধারে একটা তাল গাছকে শিকড় দিয়ে আটিয়ে জড়াইয়া একটা অশ্বত্থ গাছ দুই কুস্তিগির পালোহানের মতো প্যাচ কষিয়ে দাঁড়াইয়া আছে। তাহারই তলে একটা অনেক দিনের পরিত্যক্ত ভিটা। তাহাদের বিলের তিন দিকে আমন ধান। একপাশে গভীর জলের প্রান্তে মাছ ধরার জাল বাঁধিবার জন্য বাঁশের খোঁটা পোতা। তাহার উপরে একটি মাছডাঙা চুপ করিয়া বসিয়ে কৈবর্ত পাড়া হইতে সন্ধ্যার পরে মাঠ পার হইয়া কীর্তনের শব্দ আসিতেছে। ভিন্ন ভিন্ন ঋতুতে নানা প্রকার মিশ্রিত গন্ধে গ্রামের ছায়াময় পথে স্তব্ধ হাওয়া ভরিয়ে রহিয়াছে। আর তারই সঙ্গে মিলিয়া তাহার সেই ভক্ত বন্ধুর দল, সেই চঞ্চল গোপাল, সেই আঁচলের খোঁটে পান বাঁধা বড় বড় স্নিগ্ধ চোখ মেলা সৌরভী। এই সমস্ত স্মৃতি ছবিতে, গন্ধে, শব্দে, স্নেহে, প্রীতিতে, বেদনায় তাহার মনকে প্রতিদিন গভীরতর আবিষ্ট করিয়া ধরিতে লাগিল। গ্রামে থাকিতে রসিকের যে নানা প্রকার কারুনৈপুণ্য প্রকাশ পাইত, এখানে তাহা একেবারে বন্ধ হইয়া গেছে। এখানে তাহার কোনো মূল্য নাই। এখানকার দোকান বাজারের কলের তৈরি জিনিস হাতের চেষ্টাকে লজ্জা দিয়ে নিরস্ত করে। তাদের স্কুলে কাজের বিড়ম্বনা মাত্র, তাহাতে মন ভরে না। থিয়েটারের দীপ শিখা তাহার চিত্তকে পতঙ্গের মতো মরণের পথে টানিয়াছিল। কেবল টাকা জমাইবার কঠোর নিষ্ঠা তাহাকে বাঁচাইয়াছে। সমস্ত পৃথিবীর মধ্যে কেবলমাত্র তাহার গ্রামটিতে যাইবার পথই তাহার কাছে একেবারে রুদ্ধ। এই জন্যই গ্রামে যাইবার টান প্রতি মুহূর্তে তাহাকে এমন করে পীড়া দিতেছে। তাদের স্কুলে সে প্রথমটা ভারী ভরসা পাইয়াছিল, কিন্তু আজ যখন সে আশা আর টেকে না, যখন তাহার 2 মাসের বেতনই সে আদায় করিতে পারিল না, তখন সে আপনাকে আর ধরিয়ে রাখিতে পারে না এমন হইল। সমস্ত লজ্জা স্বীকার করিয়া, মাথা হেট করিয়া, এই 1 বৎসর প্রবাসবাসীর বৃহৎ ব্যর্থতা বহিয়া দাদার আশ্রয়ে যাইবার জন্য তাহার মনের মধ্যে কেবলই তাগিদ আসিতে লাগিল। যখন মনটা অত্যন্ত যাই করিতেছে, এমন সময় তাহার বাসার কাছে খুব ধুম করিয়া একটা বিবাহ হইল। সন্ধ্যাবেলায় বাজনা বাজাইয়া বর আসিল। সেই দিন রাত্রে রসিক স্বপ্ন দেখিল, তাহার মাথায় টোপর, গায়ে লাল চেলি, কিন্তু সে গ্রামের বাঁশঝাড়ের আড়ালে দাঁড়াইয়া আছে। পাড়ার ছেলে মেয়েরা তোর বর আসিয়াছে বলিয়া সৌরভীকে খেপাইতেছে। সৌরভী বিরক্ত হইয়া কাঁদিয়া ফেলিয়াছে। রসিক তাহাদিগকে শাসন করিতে ছুটিয়া আসিতে চায়, কিন্তু কেমন করিয়া? কেবলই বাঁশির কঞ্চিতে তাহার কাপড় জড়াইয়া যায়, ডালে তাহার টোপর আটকায়, কোনো মতেই পথ করিয়া বাহির হইতে পারে না। জাগিয়ে উঠে রসিকের মনের মধ্যে ভারী লজ্জা বোধ হইতে লাগিল। বধূ তাহার জন্য ঠিক করা আছে, অথচ সেই বধূকে ধরে আনিবার যোগ্যতা তাহার নাই।
এইটি তাহার কাপুরুষতার সবচেয়ে চূড়ান্ত পরিচয় বলিয়া মনে হইল। না, এত বড় দীনতা স্বীকার করিয়া গ্রামে ফিরিয়া যাওয়া কোনো মতেই হইতে পারে না। অনাবৃষ্টি যখন চলিতে থাকে তখন দিনের পর দিন কাটিয়ে যায়, মেঘের আর দেখা নাই। যদি বা মেঘ দেখা যায়, বৃষ্টি পড়ে না। যদি বা বৃষ্টি পড়ে, তাহাতে মাটি ভেজে না। কিন্তু বৃষ্টি যখন নামে তখন দিগন্তের এক কোণে যেমনি মেঘ দেখা দেয়, অমনি দেখিতে দেখিতে আকাশ ছাইয়া ফেলে এবং অবিরল বর্ষণে পৃথিবী ভাসিয়া যাইতে থাকে। রসিকের ভাগ্যে হঠাৎ সেই রকমটা ঘটিল। জানকী নন্দী মস্ত ধনী লোক। সে একদিন তাহার কাছ হইতে কি একটা খবর পাইল। তাঁতের স্কুলের সামনে তাহার জুড়ি আসিয়া থামিল। তাঁতের স্কুলের মাস্টারের সঙ্গে তাহার 2-4টে কথা হইল এবং তাহার পরদিনই রসিক আপনার মেষের বাসা পরিত্যাগ করিয়া নন্দীবাবুদের মস্ত তেতালা বাড়ির এক ঘরে আশ্রয় গ্রহণ করিল। নন্দীবাবুদের বিলাতের সঙ্গে কমিশন এজেন্সির মস্ত কারবার। সেই কারবারে কেন যে জানকীবাবু অযাচিতভাবে রসিককে একটা নিতান্ত সামান্য কাজে নিযুক্ত করিয়া যথেষ্ট পরিমাণে বেতন দিতে লাগিলেন, তাহা রসিক বুঝিতেই পারিল না। সেরকম কাজের জন্য লোক সন্ধান করিবার দরকারই হয় না, এবং যদি বা লোক জোটে তাহার তো এত আদর নহে। বাজারে নিজের মূল্য কত এতদিনে রসিক তাহা বুঝিয়ে লইয়াছে। অতএব জানকীবাবু যখন তাহাকে ঘরে রাখিয়া যত্ন করিয়া খাওয়াইতে লাগিলেন, তখন রসিক তাহার এত আদরের মূল কারণ সুদূর আকাশের গ্রহ নক্ষত্র ছাড়া আর কোথাও খুঁজিয়া পাইল না। কিন্তু তাহার শুভ গ্রহটি অত্যন্ত দূরে ছিল না। তাহার একটু সংক্ষিপ্ত বিবরণ বলা আবশ্যক। একদিন জানকীবাবুর অবস্থা এমন ছিল না। তিনি যখন কষ্ট করিয়া কলেজে পড়িতেন, তখন তাহার সতীর্থ হরমোহন বসু ছিলেন তাহার পরম বন্ধু। হরমোহন ব্রাহ্ম সমাজের লোক। এই কমিশন এজেন্সি হরমোহনদেরই পৈতৃক বাণিজ্য। তাহাদের একজন মুরব্বী ইংরেজ সদাগর তাহার পিতাকে অত্যন্ত ভালোবাসিতেন। তিনি তাহাকে এই কাজে জুড়িয়ে দিয়েছিলেন। হরমোহন তাহার নিঃস্ব বন্ধু জানকীকে এই কাজে টানিয়া লইয়াছিলেন। সেই দরিদ্র অবস্থায় নতুন যৌবনে সমাজ সংস্কার সম্বন্ধে জানকীর উৎসাহ হরমোহনের চেয়ে কিছুমাত্র কম ছিল না। তাই তিনি পিতার মৃত্যুর পরে তাহার ভগিনীর বিবাহের সম্বন্ধ ভাঙিয়ে দিয়া তাহাকে বড় বয়স পর্যন্ত লেখাপড়া শিখাইতে প্রবৃত্ত হইলেন। ইহাতে তাহাদের তন্তুবায় সমাজে যখন তাহার ভগিনীর বিবাহ অসম্ভব হইয়া উঠিল, তখন কায়স্থ হরমোহন নিজে তাহাকে এই সংকট হইতে উদ্ধার করিয়া এই মেয়েটিকে বিবাহ করিলেন। তাহার পরে অনেকদিন চলিয়া গিয়েছে। হরমোহনেরও মৃত্যু হইয়াছে, তাহার ভগিনীও মারা গেছে। ব্যবসাটিও প্রায় সম্পূর্ণ জানকীর হাতে আসিয়াছে। ক্রমে বাসাবাড়ি হইতে তাহার তেতলা বাড়ি হইল। চিরকালের নিকেলের ঘড়িটিকে অপমান করিয়া তাড়াইয়া দিয়ে সোনার ঘড়ি সুরানির মতো তাহার বক্ষের স্পর্শে টিক টিক করিতে লাগিল। এইরূপে তাহার তহবিল যতই স্ফীত হইয়া উঠিল, অল্প বয়সের অকিঞ্চন অবস্থার সমস্ত উৎসাহ ততই তাহার কাছে নিতান্ত ছেলে মানুষই বলিয়া বোধ হইতে লাগিল। কোনো মতে পারিবারিক পূর্ব ইতিহাসের এই অধ্যায়টাকে বিলুপ্ত করিয়া দিয়ে সমাজে উঠিবার জন্য তাহার রোগ চাপিয়ে উঠিল। নিজের মেয়েটিকে সমাজে বিবাহ দিবেন, এই তার জিদ। টাকার লোভ দেখাইয়া 2-1টি পাত্রকে রাজি করিয়েছিলেন। কিন্তু যখনই তাহাদের আত্মীয়রা খবর পাইল, তখনই তাহারা গোলমাল করিয়া বিবাহ ভাঙিয়ে দিল। শিক্ষিত সৎপাত্র না হইলেও তাহার চলে। কন্যার চিরজীবনের সুখ বলিদান দিয়াও তিনি সমাজ দেবতার প্রসাদ লাভের জন্য উৎসুক হইয়া উঠিলেন। এমন সময় তিনি তাঁতের স্কুলের মাস্টারের খবর পাইলেন। সে থানাগড়ের বসাক বংশের ছেলে। তাহার পূর্বপুরুষ অভিরাম বসাকের নাম সকলেই জানে। এখন তাহাদের অবস্থা হীন, কিন্তু কুলে তাহারা তাহাদের চেয়ে বড়। দূর হইতে দেখি গৃহিণীর ছেলেটিকে পছন্দ হইল। স্বামীকে জিজ্ঞাসা করিলেন, ছেলেটির পড়াশোনা কিরকম? জানকীবাবু বলিলেন, সে বালাই নাই। আজকাল যাহার পড়াশোনা বেশি, তাহাকে হিন্দুয়ানিতে আটিয়া ওঠা শক্ত। গৃহিণী প্রশ্ন করিলেন, টাকা করি? জানকীবাবু বলিলেন, যথেষ্ট অভাব আছে, আমার পক্ষে সেইটাই ভালো, সেইটাই লাভ। গৃহিণী কহিলেন, আত্মীয় স্বজনদের তো ডাকিতে হইবে। জানকীবাবু কহিলেন, পূর্বে অনেকবার সে পরীক্ষা হইয়া গিয়েছে, তাহাতে আত্মীয় স্বজনেরা দ্রুতবেগে ছুটিয়া আসিয়াছে, কিন্তু বিবাহ হয় নাই।
এবারে স্থির করিয়াছি, আগে বিবাহ দিব, আত্মীয় স্বজনদের সঙ্গে মিষ্টালাপ পরে সময় মতো করা যাইবে। রসিক যখন দিনে রাত্রে তাহার গ্রামে ফিরিবার কথা চিন্তা করিতেছে এবং হঠাৎ অভাবনীয় রূপে অতি সত্বর টাকা জমাইবার কি উপায় হইতে পারে তাহা ভাবিয়া কোনো কুল কিনারা পাইতেছে না, এমন সময় আহার ওষুধ দুই তাহার মুখের কাছে আসিয়া উপস্থিত হইল। হাঁ করিতে সে আর এক মুহূর্ত বিলম্ব করিতে চাহিল না। জানকীবাবু জিজ্ঞাসা করিলেন, তোমার দাদাকে খবর দিতে চাও? রসিক কহিল, না, তাহার কোনো দরকার নাই। সমস্ত কাজ নিঃশেষে সারিয়ে তাহার পরে সে দাদাকে চমৎকৃত করিয়ে দিবে। অকর্মণ্য রসিকের যে সামর্থ্য কিরকম তাহার প্রত্যক্ষ প্রমাণে কোনো ত্রুটি থাকিবে না। শুভলগ্নে বিবাহ হইয়া গেল। অন্যান্য সকল প্রকার দান সামগ্রীর আগে রসিক একটা বাইসাইকেল দাবি করিল। তখন মাঘের শেষ, সর্ষে এবং তিসির ফুলে ক্ষেত ভরিয়া আছে, আখের গোড় জাল দেওয়া আরম্ভ হইয়াছে। তাহারই গন্ধে বাতাস যেন ঘন হইয়া উঠিয়াছে। ঘরে ঘরে গোলা ভরা ধান এবং পলাই, গোয়ালের প্রাঙ্গণে খড়ের গাদা স্তূপাকার হইয়া রহিয়াছে। ওপারে নদীর চরে বাথানে রাখালেরা গরু মহিষের দল লইয়া কুটির বাঁধিয়া বাস করিতেছে। খেয়াঘাটের কাজ প্রায় বন্ধ হইয়া গিয়াছে। নদীর জল কমিয়া গিয়া লোকেরা কাপড় গুটাইয়া হাঁটিয়া পার হইতে আরম্ভ করিয়াছে। রসিক কলার পরানো শার্টের উপর মালকোচা মারিয়া ঢাকাই ধুতি পরিয়েছে। শার্টের উপরে বোতাম খোলা কালো বনাতের কোট, পায়ে রঙিন ফুল মোজা ও চকচকে কালো চামড়ার শৌখিন বিলাতি জুতা। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা বাহিয়া দ্রুত বেগে সে বাইসাইকেল চালাইয়া আসিল। গ্রামের কাজে রাস্তায় আসিয়া তাহাকে বেগ কমাইতে হইল। গ্রামের লোকে হঠাৎ তাহার বেশভূষা দেখিয়া তাহাকে চিনিতেই পারিল না। সেও কাহাকেও কোনো সম্ভাষণ করিল না। তাহার ইচ্ছা অন্য লোকে তাহাকে চিনিবার আগেই সর্বাগ্রে সে তাহার দাদার সঙ্গে দেখা করিবে। বাড়ির কাছাকাছি যখন সে আসিয়াছে তখন ছেলেদের চোখ সে এড়াইতে পারিল না। তাহারা এক মুহূর্তেই তাহাকে চিনিতে পারিল। সৌরভীতের বাড়ি কাছেই ছিল। ছেলেরা সেই দিকে ছুটিয়ে চেঁচাইতে লাগিল, সৈরি দিদির বর এসেছে। সৈরি দিদির বর গোপাল বাড়িতেই ছিল। সে ছুটিয়ে বাহির হইয়া আসিবার পূর্বেই বাইসাইকেল রসিকদের বাড়ির সামনে আসিয়া থামিল। তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে। ঘর অন্ধকার, বাহিরে তালা লাগানো। জনহীন পরিত্যক্ত বাড়ির যেন নীরব একটা কান্না উঠিতেছে। কেহ নাই, কেহ নাই। এক নিমেষেই রসিকের বুকের ভিতরটা কেমন করিয়া উঠিয়া চোখের সামনে সমস্ত অস্পষ্ট হইয়া উঠিল। তাহার পা কাঁপিতে লাগিল। বন্ধ দরজা ধরিয়া সে দাঁড়াইয়া রহিল। তাহার গলা শুকাইয়া গেল। কাহাকেও ডাক দিতে সাহস হইল না। দূরে মন্দিরে সন্ধ্যারতির যে কাঁসর ঘণ্টা বাজিতেছিল তাহা যেন কোনো একটি গত জীবনের পরপ্রান্ত হইতে সুগভীর একটা বিদায়ের বার্তা বাহিয়া তাহার কানের কাছে আসিয়া পৌঁছিতে লাগিল। সামনে যাহা কিছু দেখিতেছে, এই মাটির প্রাচীর, এই চালাঘর, এই রুদ্ধ কপাট, এই জিগর গাছের বেড়া, এই হেলিয়ে পড়া খেজুর গাছ, সমস্তই যেন একটা হারানো সংসারের ছবি মাত্র। কিছুই যেন সত্য নহে। গোপাল আসিয়া কাছে দাঁড়াইল। রসিক পাংশু মুখে গোপালের মুখের দিকে চাহিল। গোপাল কিছু না বলিয়া চোখ নিচু করিল। রসিক বলিয়া উঠিল, বুঝেছি বুঝেছি, দাদা নাই। অমনি সেইখানেই দরজার কাছে সে বসিয়া পড়িল। গোপাল তাহার পাশে বসিয়া কহিল, ভাই রসিক দাদা, চলো চলো আমাদের বাড়ি চলো। রসিক তাহার দুই হাত ছাড়াইয়া দিয়ে সেই দরজার সামনে উপর হইয়া মাটিতে লুটাইয়া পড়িল। দাদা দাদা, যে দাদা তাহার পায়ের শব্দটি পাইলে আপনি ছুটিয়া আসিত। কোথাও তাহার কোনো সাড়া পাওয়া গেল না। আমাদের বাড়ি চলো। গোপালের বাপ আসিয়া অনেক বলিয়া কহিয়া রসিককে বাড়িতে লইয়া আসিল। রসিক সেখানে প্রবেশ করিয়ে মুহূর্তকালের জন্য দেখিতে পাইল সৌরভী সেই তাহার চিত্রিত কাঁথায় মোড়া কি একটা জিনিস অতি যত্নে রুয়াকের দেয়ালে ঠেসান দিয়ে রাখিয়াছে। প্রাঙ্গণে লোক সমাগমের শব্দ পাইবা মাত্রই সে ছুটিয়া ঘরের মধ্যে অন্তর্হিত হইল। রসিক কাছে আসিয়ে বুঝিতে পারিল এই কাঁথায় মোড়া পদার্থটি একটি নতুন বাইসাইকেল। তৎক্ষণাৎ তাহার অর্থ বুঝিতে আর বিলম্ব হইল না। একটা বুক ফাটা কান্না বক্ষ ঠেলিয়া তাহার কণ্ঠের কাছে পাকাইয়া পাকাইয়া উঠিতে লাগিল এবং চোখের জলের সমস্ত রাস্তা যেন ঠাসিয়া বন্ধ করিয়া ধরিল।
রসিক চলিয়ে গেলে বংশী দিন রাত্রি অবিশ্রাম খাটিয়া সৌরভীর পণ এবং এই বাইসাইকেল কিনিবার টাকা সঞ্চয় করিয়েছিল। তাহার এক মুহূর্ত আর কোনো চিন্তা ছিল না। ক্লান্ত ঘোড়া যেমন প্রাণপণে ছুটিয়ে গম্যস্থানে পৌঁছিয়ে পড়িয়ে মরিয়ে যায়, তেমনি যেদিন পণের টাকা পূর্ণ করিয়া বংশী বাইসাইকেলটি ভিপি ডাকে পাইল, সেই দিনই আর তাহার হাত চলিল না। তাহার তাঁত বন্ধ হইয়া গেল। গোপালের পিতাকে ডাকিয়া তাহার হাতে ধরিয়া সে বলিল, আরেকটি বছর রসিকের জন্য অপেক্ষা করিও। এই তোমার হাতে পণের টাকা দিয়ে গেলাম, আর যেদিন রসিক আসিবে তাহাকে চাকার গাড়িটি দিয়ে বলিও দাদার কাছে চাহিয়েছিল, তখন হতভাগ্য দাদা দিতে পারে নাই, কিন্তু তাই বলিয়া মনে যেন সে রাগ না রাখে, দাদার টাকাটা উপহার গ্রহণ করিবে না। একদিন এই শপথ করিয়া রসিক চলিয়ে গিয়েছিল। বিধাতা তাহার সেই কঠোর শপথ শুনিয়াছিলেন। আজ যখন রসিক ফিরিয়া আসিল, তখন দেখিল দাদার উপহার তাহার জন্য এতদিন পথ চাহিয়া বসিয়া আছে, কিন্তু তাহা গ্রহণ করিবার দ্বার একেবারে রুদ্ধ।